জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস ছাড়ল ইউনাইটেড আরব আমিরাত। ইরান যুদ্ধ মোকাবেলায় ভিন্নতা থাকলেও ঐক্যের বার্তা গালফ কোঅপারেশন কাউন্সিলের নেতাদের। এবং যুদ্ধ বন্ধে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, সঙ্গে আছি সিরাজু মনিরা বিলাসী। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি সংবাদে। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত। প্রায় ৬০ বছর পর আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত জোটটির তেল উৎপাদন সক্ষমতা ১৫% কমিয়ে দেবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এবং ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিল ইউনাইটেড আরব আমিরাত। শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে দেশটি। তেল উৎপাদন, দাম বাড়ানো কমানোতে রিয়াদের পাশাপাশি আবুধাবির তেলের যোগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান যুদ্ধে উৎপাদন কম থাকায় তেমন বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে আমিরাতের এই সিদ্ধান্ত ওপেকের প্রভাবকে দুর্বল করে দেবে। আল জাজিরা বলছে, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হামলার শিকার হয় আমিরাত। তবে দেশটিকে রক্ষায় আরব বিশ্বের ব্যর্থতার তীব্র সমালোচনা করে আবুধাবি। এর মধ্যেই জোট ছাড়ার এই ঘোষণা এলো। যদিও ওপেক ছাড়ার সিদ্ধান্তের কারণ হিসেবে জাতীয় স্বার্থের কথা জানিয়েছে দেশটি। দীর্ঘ সময় ধরে ওপেকের অংশীদার আমিরাত। দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংকট থাকলেও জোটের ব্যাপারে ঐক্যবদ্ধ অবস্থান জ্বালানি সহ বিশ্বের ভূরাজনৈতিক বিষয়গুলোতে প্রভাবশালী ভূমিকা রাখত। ইরান যুদ্ধে উৎপাদন কমে আসা ও হরমুজ বন্ধ থাকার মতো কারণে এরই মধ্যে চ্যালেঞ্জের মুখে রয়েছে ওপেক। আমিরাতের জ্বালানি মন্ত্রণালয় বলছে, এসব সংকটে জোট ছাড়ার ঘটনা বাজারে তেমন কোনো প্রভাব ফেলবে না। এই সিদ্ধান্ত নিজেদের অর্থনীতিকে আরও সহজ ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে বলেও জানানো হয়। তবে গার্ডিয়ান বলছে, আমিরাতের ওপেক এবং ওপেক প্লাস ছাড়ার এই সিদ্ধান্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সুখবর হয়ে এসেছে, যিনি বারবারই জোটটির বিরুদ্ধে তেলের দাম বাড়িয়ে বিশ্বের বাকি দেশগুলোকে ঠকানোর অভিযোগ এনেছেন। সম্মিলিতভাবে ওপেকভুক্ত দেশগুলো বিশ্বের মোট অপরিশোধিত তেল উৎপাদনের ৩৫% যোগান দেয়। প্রতিবছর বিশ্ব বাণিজ্যের ৫০% তেল আসে এই জোট থেকে। বাজার ও দাম স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে মিলিত হন দেশগুলোর নেতারা। প্রতিদিন গড়ে ২,৯০,০০,০০০ ব্যারেল তেল উৎপাদন করে আমিরাত। জোটটির প্রভাব ধরে রাখতে সৌদি আরব ও আমিরাতের ভূমিকাই সবচেয়ে বেশি। এই পদক্ষেপকে তাই জোটটির শেষের শুরু বলেও দেখছেন অনেক বিশ্লেষক। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ মোকাবেলায় ভিন্নতা থাকলেও ঐক্যের বার্তা দিয়েছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। মঙ্গলবার জেদ্দায় গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকের জন্য মিলিত হন প্রভাবশালী আরব দেশগুলোর শীর্ষ নেতারা। ইরান যুদ্ধে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো সশরীরে একসঙ্গে হন তারা। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা করে ইরান। সংঘাতে নিয়মিত যোগাযোগ থাকলেও তেহরানকে মোকাবেলায় দেশগুলোর বিভেদের কথা উঠে আসে গণমাধ্যমগুলোতে, যেখানে আরব আমিরাত আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধে যোগ দিতে চাপ দিচ্ছে বলে উঠে আসে। আর কূটনীতির মাধ্যমে সংকট সমাধানে কাতার ও ওমান কূটনীতির ওপর জোর দেয়। তবে বিভেদের শঙ্কার মধ্যে বৈঠকে ঐক্য ধরে রাখার কথাই জানাচ্ছেন বাহরাইন, কুয়েত, ওমান, আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের নেতারা। যুদ্ধ বন্ধে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা করেন তিনি। তবে এ প্রস্তাবে পরমাণু প্রসঙ্গ না থাকায় খুশি নন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিদের সফর বাতিলের পর ইরানের সাথে যুদ্ধ বন্ধের আলোচনায় ভাটা পড়েছে। তবে পর্দার আড়ালে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সম্প্রতি আমেরিকাকে একটি নতুন শান্তি প্রস্তাব উত্থাপন করে ইরান।
ইরানের এই প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তার প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে খুশি নন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। প্রস্তাবটিতে পরমাণু ইস্যুকে এড়িয়ে যাওয়া হয়েছে, যে কারণে এই প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প। তেহরানের দেয়া নতুন প্রস্তাবে যুদ্ধ শেষ না হওয়া এবং হরমুজ প্রণালীতে অবরোধ নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছে। তবে ওয়াশিংটন শুরু থেকেই দাবি করে আসছে যে কোনো আলোচনার শুরুতেই পরমাণু ইস্যু সমাধান করতে হবে। এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান আসলে আলোচনার নামে সময় ক্ষেপণের চেষ্টা করছে। রুবিও বলেন, তারা অত্যন্ত ধূর্ত ও অভিজ্ঞ আলোচক। তার মতে আমেরিকাকে নিশ্চিত করতে হবে যে কোনো চুক্তি যেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধ করে দেয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক পারমাণবিক বোমা হিসেবে ব্যবহার করছে ইরান। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার অভিযোগ, বিশ্বকে চাপ দিয়ে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা পেছানোর চেষ্টা করছে তেহরান। দেশটিতে আমেরিকার নীতির কেন্দ্রে রয়েছে পরমাণু ইস্যু। এ নিয়ে ইরানের শাসকরা সর্বোচ্চ চাপে রয়েছে বলেও দাবি করেন রুবিও। ইরান ইস্যুতে ব্রিটেনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে আমেরিকা সফরে গেছেন ব্রিটেনের কিং চার্লস। আজ কংগ্রেসে ভাষণ দেবেন তিনি। এর আগে সোমবার সফরের প্রথম দিনে কিং চার্লস ও কুইন ক্যামিলাকে বহনকারী বিমান মেরিল্যান্ডের এন্ড্রুজ মিলিটারি এয়ারবেসে অবতরণ করে। পরে হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। ওয়াশিংটনে গুলির ঘটনার পর কিং চার্লসের সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কংগ্রেসের তার ভাষণে হামলার এই ঘটনা সহ ইরান যুদ্ধে আন্তর্জাতিক চ্যালেঞ্জের কথাও উঠে আসতে পারে। হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের অংশ হিসেবে ইরানের আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকার নৌবাহিনী। নৌ অবরোধের কারণে ইরানের চাবাহার বন্দরের বাইরে তেলের ট্যাঙ্কারের দীর্ঘ জট তৈরি হয়েছে। এদিকে বিশ্ব অর্থনীতিকে রক্ষায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত থামার কোনো লক্ষণ নেই। আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা অভিযান চালিয়ে এমটি স্ট্রিম নামে ইরানের পতাকাবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। সেন্টকমের দাবি, জাহাজটি আমেরিকার অবরোধ উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এদিকে অবরোধের কারণে ইরানের চাবাহার বন্দরের বাইরে তেলের ট্যাঙ্কারের দীর্ঘ জট তৈরি হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে অন্তত 8টি বিশাল ট্যাঙ্কার এবং বেশ কিছু ছোট জাহাজ বন্দরের মুখে অপেক্ষায় রয়েছে। ধারণা করা হচ্ছে ইরান এখনও তেল উত্তোলন ও তা জাহাজে বোঝাই করছে। মাঝ সমুদ্রের সংকটের মধ্যেই কূটনৈতিক লড়াই চলছে জাতিসংঘের সদর দপ্তরে। সোমবার হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ব অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান নৌ অবরোধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় লাখ লাখ মানুষ ক্ষুধা ও দারিদ্র্যে জর্জরিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমি সব পক্ষের কাছে অনুরোধ করছি, প্রণালীটি খুলে দিন, জাহাজ চলতে দিন, কোনো বাড়তি টাকা বা শুল্ক আদায় করবেন না, বাণিজ্য শুরু হতে দিন, বিশ্ব অর্থনীতিকে একটু স্বস্তিতে শ্বাস নিতে দিন। এটি এখন আর শুধু ব্যবসা বাণিজ্যের বিষয় নয়, এটি মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। কোভিড-19 বা ইউক্রেন যুদ্ধের পর এমন বড় বিপদে আমরা আর পড়িনি। পণ্য চলাচল বন্ধ থাকলে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়
কয়েক কোটি মানুষ চরম ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে পড়বে। Delays and rising costs are slowing life-saving deliveries. কিন্তু বৈঠকে তর্ক বিতর্কের পরও হরমুজ নিয়ে অচল অবস্থা দূর করতে একমত হতে পারেনি সদস্যগুলো। আমেরিকার আগ্রাসন প্রত্যাখ্যান করে জাতিসংঘের সমুদ্র আইন মানতে তেহরান বাধ্য নয় বলে জানান জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, আমেরিকা নিজেই নৌ অবরোধ করে জাহাজ চলাচলের স্বাধীনতা নষ্ট করছে, অথচ ইরানের ওপর দোষ চাপাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। সামাজিক মাধ্যম ব্যবহার করে ইরানের ভেতর অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে, এই অজুহাতে দেশটিতে 2 মাস ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। আর এ কারণে দৈনিক প্রায় $31 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে তেহরান। বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেহরান আইসিটি গিল্ড অর্গানাইজেশন। এদিকে ইরান সরকারের মুখপাত্র জানিয়েছে, দেশের চলমান সংকট পরিস্থিতির উন্নতি হলেই চালু করা হবে ইন্টারনেট। ইন্টারনেট বিভ্রাটের কারণে দৈনিক প্রায় 50 ট্রিলিয়ন রিয়াল বা $31 মিলিয়ন সমান ক্ষতির মুখে পড়ছে ইরান। এমন তথ্য জানিয়েছেন তেহরান আইসিটি গিল্ড অর্গানাইজেশনের ইন্টারনেট অ্যান্ড ডেটা ট্রান্সফার কমিশনের প্রধান জাহাঙ্গীর আগাজাদেহ। এক বিবৃতিতে আগাজাদেহ আরও জানান, ডিজিটাল কোম্পানিগুলোর প্রায় 1/5 কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছে। 2 মাস ধরে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। নেটব্লকসের মতে, এর আগে বিশ্বের কোনো দেশে এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা কখনো ঘটেনি। সংস্থাটি বলছে, ইন্টারনেট বন্ধ থাকায় ইরান জুড়ে স্বাধীন সাংবাদিকতা এবং তথ্য চিত্রায়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানান, ইন্টারনেট বন্ধ থাকায় যে সংকট সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সরকার সচেতন আছে। তবে শত্রুপক্ষ সামাজিক মাধ্যম ব্যবহার করে ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এখন একটা জরুরি অবস্থা চলছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারনেট ঠিক হয়ে যাবে। ইন্টারনেটের সমস্যা নিয়ে আপনাদের সবার উদ্বেগের কথা আমরা জানি। ব্যবসা বাণিজ্য বা সাধারণ মানুষের ইন্টারনেটের অধিকারকে আমরা গুরুত্ব দেই। এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা খুব দ্রুতই আপনাদের সবকিছু বুঝিয়ে বলবেন। তবে ততদিন পর্যন্ত আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি দেশের মানুষকে সতর্ক করে বলেন, শত্রুদের আজেবাজে কথায় কান দেয়া যাবে না। পাশাপাশি দাবি করেন, ইরানিরা ঐক্যবদ্ধ আছে বলেই শত্রুরা কোনো ক্ষতি করতে পারেনি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচন শেষ হচ্ছে আগামীকাল। এরই মধ্যে গোটা রাজ্যে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে 2000 ইউনিট আধা সামরিক বাহিনী। নির্বাচনী প্রচারের শেষ দিনে পাল্টাপাল্টি জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনকে ক্ষমতাসীন বিজেপির কাছে মমতার তৃণমূলের অগ্নি পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 152টি আসনে নির্বাচন হয়েছে 23 এপ্রিল। দ্বিতীয় এবং শেষ দফায় আগামীকাল হাড্ডাহাড্ডি লড়াই নামছে ক্ষমতাসীন বিজেপি এবং মমতার তৃণমূল। শেষ দফায় প্রচারণা শেষ হয়েছে সোমবারই। গেল কয়েকদিন রাজপথে চষে বেরিয়েছেন মমতা এবং মোদী, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন পশ্চিমবঙ্গে। বলেন, এবারের লড়াইয়ে বিজেপির ভূমিধস জয় হবে, বাংলা মুক্ত হবে তৃণমূলের 15 বছরের দুঃশাসনের হাত থেকে। মোদীর ভাষায়, বাংলায় এবার পদ্ম ফুটবে। শিক্ষক ভর্তি কা গম্ভীর ঘোটালা, ঘর সে নোটো কা পাহাড় মিলা। মোদীর এসব বক্তব্যে কান না দিয়ে ভোটের মাঠে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় বিরাট রোড শোর মাধ্যমে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, এই বাংলায় বিজেপির স্বপ্ন কোনোদিন সফল হবে না।
প্রথম ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে সহিংসতায় হতাহত হয়। এবারও সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে মাঠে তাই তো শক্ত অবস্থানে পুলিশ। কলকাতার পাশাপাশি 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে মোতায়েন করা হয়েছে 2031 কোম্পানি আধা সামরিক বাহিনী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, আন্তর্জাতিক বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে 2 ট্রেনের ভয়াবহ সংঘর্ষে 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 85 জন যাত্রী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা সিএনই। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দেশটির বেকাসি শহরে এই দুর্ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যাওয়া বগির ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার জাকার্তার কাছে বেকাসি শহরের রেল স্টেশনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এর কিছুক্ষণ আগে লেভেল ক্রসিংয়ে একটি ট্যাক্সি আটকে পড়ার কারণে যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনের ওপর থেমে যায়। ঠিক সে সময় পেছন থেকে আসা আর্গো ব্রোমো অ্যাংরে নামের দ্রুত গতির একটি ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, লোকাল ট্রেনের নারীদের জন্য সংরক্ষিত বগিটি এই সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নিহতদের সবাই লোকাল ট্রেনের যাত্রী বলেও নিশ্চিত করে তারা। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে আর্গো ব্রোমো অ্যাংরে ট্রেনের 240 জন যাত্রী নিরাপদ আছেন বলে জানায় কর্তৃপক্ষ। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগিগুলোর ভেতর থেকে আটকা পড়া মানুষদের বের করে আনতে আপ্রাণ চেষ্টা চালায় উদ্ধারকর্মীরা। ভারী যন্ত্রপাতি ও মেটাল কাটার ব্যবহার করে কাটা হয় ক্ষতিগ্রস্ত বগিগুলো। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, এই ঘটনায় সিগন্যাল ব্যবস্থা বা অন্য কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্দোনেশিয়ার রেল নেটওয়ার্কে দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগে 2010 সালে জাকার্তায় এক ট্রেন দুর্ঘটনায় 36 জন এবং 2015 সালে এক বাসের সাথে ট্রেনের সংঘর্ষে 18 জন নিহত হয়। এই সবশেষ দুর্ঘটনার ফলে বেকাসি চিকারং রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তীব্র দাবদাহে পড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ উত্তর ও মধ্য ভারত। তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়ানোয় ভারত জুড়ে জারি করা হয়েছে হিট ওয়েভ অ্যালার্ট। তবে সমতলের এই অসহ্য গরম থেকে বাঁচতে পর্যটকরা ভিড় করছেন কাশ্মীরের শীতল পাহাড়ে। আবহাওয়া অফিসার পূর্বাভাস বলছে, শীঘ্রই মিলতে পারে স্বস্তির বৃষ্টি। দিল্লির রাজপথ থেকে শুরু করে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ জনপদ এখন যেন এক জ্বলন্ত চুল্লি। তীব্র দাবদাহে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন, যার ফলে চরম স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। সমতলে তাপমাত্রা যখন 44 ডিগ্রি ছুঁই তখন ভারতের অন্য প্রান্তে চিত্রটা ঠিক উল্টো। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে পর্যটকদের ঢল নেমেছে ভূস্বর্গ কাশ্মীরে। শ্রীনগরের ডাল লেকের শান্ত পানি আর শীতল বাতাস উপভোগ করছেন পর্যটকরা। সমতলের উত্তাপ ভুলে এখানকার মনোরম পরিবেশে হারিয়ে যেতে চাইছেন তারা। গুজরাটে এসে এখন প্রচন্ড গরম। এখানে আসার পর শরীরটা জুড়ে গেল। এখানকার আবহাওয়া একেবারে অবিশ্বাস্য। চারিদিকে শুধু কনকনে ঠান্ডা। এখানকার তাপমাত্রা এতটাই আরামদায়ক যে সমতলের অসহনীয় গরমের কথা ভুলে গিয়েছিলাম। কেবল শ্রীনগর নয়, শোপিয়ানের পিরকি গালির বরফাবৃত পাহাড়গুলোতেও তিল ধারণের জায়গা নেই। পর্যটকদের কেউ মেতেছেন ছবি তোলায়, কেউ বা পাহাড়ের হিমল হাওয়ায় উপভোগ করছেন গরম কফি। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 5 ডিগ্রি বেশি হওয়ায় এই চরম পরিস্থিতির সৃষ্টি। তবে
দর্শক, এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।